এই সংবিধান সংশোধন করতে 15-20 পৃষ্ঠা দিক থেকে বাংলাদেশ রাষ্ট্রের 3 মাস লাগার কথা দরকার ছিল। আমাদের জুলাই বিপ্লব কেন হলো? 36 জুলাই রিভলিউশনস ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে মানুষ অংশ নিয়েছে। আমরা মনে হয় ভুলে গেছি, আমরা খুব ভুলে যাই। এবং কি ভুলে গেছি? আমাদের আলোচনা কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, অন্তর্বর্তীকালে সরকার কেন করেছিলাম, লক্ষ্য কি, সেগুলোকে বাস্তবায়ন হচ্ছে। দিস আর ফিউ ইস্যুজ উই হ্যাভ টু রিমেম্বার। একটা সিস্টেম বা ইনস্টিটিউশন যখন চলে না, তার কারণ ব্যাখ্যা করতে হয়। কেন চলে না সেই কারণ ব্যাখ্যা করতে হয়। একটা রাষ্ট্র কেন চলে না, তার নীতি না থাকলে, এই নীতিকে আমরা বলি কনস্টিটিউশন। কনস্টিটিউশন সংজ্ঞা বলা হয়েছে আমাদের প্রবন্ধে, চমৎকার সংজ্ঞা। কিন্তু আমি জানি না বাংলাদেশ কনস্টিটিউশন কি, আমাদের দেশ কেমন, এটা কোন সময় আমরা কনস্টিটিউশন সংশোধন নাকি সংস্করণ আলোচনা করছি। দিস আর ভেরি ফিউ একাডেমিক কোশ্চেন্স দ্যাট নিড টু বি ক্রস চেকড ফার্স্ট, অ্যানালাইজড, ডিসকাসড, তারপরে এই সেমিনার আয়োজন, এরপর জনসাধারণের কাছে যাওয়া। আমরা কোত্থেকে শুরু করছি আমি জানি না। এই সরকার সংস্কারের নামে, কনস্টিটিউশন নামে কি শুরু করলো, এটা আমি প্রথম বলতে চাচ্ছি। কনস্টিটিউশন নিয়ে যা আলোচনা হয়, বিপ্লবের পরে যে রাষ্ট্রগুলো হয়, আমি 3টা রাষ্ট্রের কথা বলবো। প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র, বর্তমান বিশ্বের মোড়ল, তার কনস্টিটিউশন মাত্র 16 পৃষ্ঠা। তারপরে চীন, কমিউনিস্টদের রেভলিউশনের রাষ্ট্র, 26 পৃষ্ঠা। এরপরে হল ইসলামিক রিপাবলিক ইরান, 70s এর লাস্টে, তার কনস্টিটিউশন 35 পৃষ্ঠা। খুব অবাক ব্যাপার, 71 এর বাংলাদেশের কনস্টিটিউশন, 71 এর বাংলাদেশ শুধু যুদ্ধ না, 47 এর বাংলাদেশ যুদ্ধ। সেই যুদ্ধের পরে আমাদের কনস্টিটিউশন মোর দ্যান 250 পেজেস। আজকে যিনি প্রবন্ধকার, ওনার সাথে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কথা হচ্ছে অতি প্রত্যুষে। উনি অবাক করা তথ্য আমাকে দিয়েছেন যে 2007-এর পরে এটা, এবং বিশেষ 2009-এর পরে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার সময় এটার অনেক অনেক কথা, শব্দ, বাক্য অন্তর্ভুক্ত করা হলো, যেটা 72-তেও ছিল না। Who has done it, I asked, and he said, we don't know, maybe Sheikh Hasina. It was not discussed in parliament, it was not discussed anywhere, but it was incorporated. এই সংবিধান নিয়ে আমাদের এত মায়া, এত প্রীতি, এত ভালোবাসা কেন উপচে পড়ছে আমি জানি না। আমি রবার্ট কক্সের কথা বলছি, যিনি বলছে যে কোনো সিস্টেম চেঞ্জ করতে হলে তত্ত্বে যেতে হবে, সেটা প্রবলেম সলভিং তত্ত্ব অথবা ক্রিটিক্যাল তত্ত্ব। আমরা কোনটা নিব আমি জানি না, এটা হলো আরো বৃহত্তর পরিসরে লাগবে। এই সমস্যাটা হচ্ছে তত্ত্বায়নের সমস্যা। সে তত্ত্বটা কি? সত্য আমরা যদি সিস্টেমের তত্ত্বের দিকে যাই, এটা খুবই, আপনারা গণ্যমান্য শিক্ষিত মানুষ আসছেন, আমি তত্ত্বের কথা বলবো। সংবিধানটা তত্ত্বের ব্যাপার, রাজনৈতিক আলোচনার ব্যাপার, তারপর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপার। তো আমরা যদি কিন্ডেলবার্গার বা রবার্ট কিওহান বা গিলপিনের কথা বলি, যারা সিস্টেম নিয়ে কথা বলছে এবং যাদের তত্ত্বের উপর ভিত্তি করে বর্তমান সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করে ইউরোপ, এরপর আমরা যদি ইস্ট এশিয়া বা বাংলাদেশ বলি, সব জায়গার সিস্টেমগুলো দাঁড়িয়ে আছে এই তাত্ত্বিকদের তত্ত্বায়নের উপরে। এবং সেই তত্ত্বগুলো এত বস্তাপচ হয়ে গেছে যে ওটা আস্থা করে ছড়ে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইটসেলফ। আমরা যে ফরাসি রিভলিউশনের কথা বলি, এবং সবাই সব তত্ত্বকে ছেড়ে ফেলেছে। আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি, এত বস্তাপচ তত্ত্ব তারা দিয়েছে যে আমরা সোশ্যাল সায়েন্সে এপিস্টেমিক ভায়োলেন্স বলি। আপনি ইভেন ধর্মের ভেতরে কিন্তু এপিস্টেমিক ভায়োলেন্স ঢুকে গেছে। জ্ঞানকে এত বেশি কলোনাইজ করা হয়েছে, নিউ কলোনিয়াল রিফর্মের যুগে আমরা সেই জ্ঞানটাকে আমরা সঠিক তত্ত্বায়নের দিকে যেতে পারছি না। এমনই একটা এপিস্টেমিক ভায়োলেন্সের জরাজীর্ণ বৈশ্বিক বাস্তবতায় আমরা বাংলাদেশে জুলাই বিপ্লব সংগঠিত করেছে। আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা যেভাবে রক্ত দিয়েছে, তা তো আপনার অন্য আলোচনার বিষয়। তখন থেকে আমরা কোন সংবিধানে যাব, সেটা হলো আমার মূল প্রতিপাদ্য বিষয়। এখানে আমি কথা শুনছিলাম কাদের ভয়ে, আরো কথা শুনবো, হয়তো শুনবো, কিন্তু আমি খুব কমফর্ট ফিল করছি না। Why should we discuss these matters that have not been addressed, the immediate necessity of our country and the nations? আমাদের প্রথম তর্ক করতে হবে একাডেমিক সার্কেলে, যে আমরা কি প্রবলেম সলভিং এ যাব নাকি ক্রিটিক্যালে যাব। সারা পৃথিবী ক্রিটিক্যালে চলে গেছে, আমরা প্রবলেম সলভিং এ আছি। ইভেন যারা রিয়ালিস্ট তত্ত্বের কথা বলতো, তারা রিয়ালিস্ট ছুড়ে দিয়েছে। আপনারা জানেন এখন নিউ রিয়ালিস্ট, স্ট্র্যাটেজিক রিয়ালিস্ট, তারপর এন্ড অফ হিস্ট্রি ফুকুয়ামার, আপনার ক্লাস অফ সিভিলাইজেশন, এখন নতুন করে তার গ্লোবালাইজেশন, তারপরে তার তত্ত্ব জগতে হাবুডুবু কাচ্ছে। যুক্তরাষ্ট্র জানে না তাদের রাজনৈতিক প্রেক্ষিত এবং কাঠামো এবং স্ট্রাকচার সামনে কি হবে, দে আর অলসো ডিসকাসিং।
আর আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা তো সব হলো নিও কলোনিয়াল পাপেট। বাংলাদেশের রাষ্ট্রিক ব্যবস্থা 71 এর কনস্টিটিউশন, আজকে আমরা যা আলোচনা করছি তার সবই নিও কলোনিয়াল মাইন্ডসেট দ্বারা তৈরি। আমরা এখানে যারা বসে আছি সোশ্যাল সায়েন্স, ল, হিস্ট্রি, ইকোনমিক্স পড়ি, রাষ্ট্র পড়ি, সোসাইটি পড়ি, আমরা সবাই কিন্তু নিও কলোনিয়াল মাইন্ডসেট দিয়ে কথা বলি। আমরা যা পুস্তকে পড়ি সেটাই রাষ্ট্রে আনি, সেটাই পার্লামেন্টে আনি, সেটাই উগড়ে দিয়ে আমরা গিলে খাই। এটা দিয়ে নতুন বাংলাদেশ চলবে না, আমার স্পষ্ট কথা। এখানে আমি শুনেছিলাম মাহফুজ আসবেন, উনি আসেননি, ওনাদের আসা দরকার ছিল। আমি এই সেমিনার থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই সরকার এবং এই রাষ্ট্রকে আর কোনো ফ্রি রাইডিং দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে বিভিন্ন রাজনৈতিক দলে হাই আপসরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমি সিভিল সোসাইটির মানুষ, কিন্তু আমার টোন, আমার অ্যাটিটিউড, আমার ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ মে বি ডিফারেন্ট টুডে বিকজ আই এম ডিসকাসিং দ্য থিং which we should not discuss, we should not kill the time. More than 3 months have passed. আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? এই সংবিধান সংশোধন করতে 15-20 পৃষ্ঠা দিক থেকে বাংলাদেশ রাষ্ট্রের 3 মাস লাগার কথা। আমাদের সকল সমস্যার নীতি নয়, আমাদের এই নীতির দিকে চলে যেতে। এবার সেই নীতি আমি ক্লিয়ারলি রিকমেন্ড করছি, স্ট্রংলি উই মাস্ট গো ফর ক্রিটিক্যাল অ্যান্ড ইফ ইউ গট। আমরা রিরাইটের কথা বলছি, প্রফেসর রিয়াজ খুব ভালোভাবে বলছেন রিরাইট। I don't know what he means by rewrite. Is it revise? Is it reform? Is it renew? I'm not sure. If we have to revise, we are simply killing time. We just read the old constitutions, 2007, 2009, 1971, 1972. এবং ওগুলো আমরা কি proofread করতে এখানে বসছি? No, we are not here. We have to restart. So I strongly recommend we have to restart. So I should recommend for critical theorizations of constitution writing. এটা একাডেমিক সার্কেল হতে পারে। আমাদের নাহিদ, সার্জিস, হাসনাত এরা যখন বিপ্লবে আসলো তার অনেক আগে থেকে আমরা তর্ক করতাম ক্লাসরুমে, সেমিনারে, আমাদের অনেক টক স্টার আছে। এবং আমাদের এই বিপ্লবীরা আপনারা জানেন না মনে হয়, দে আর ওয়ান্ডারফুলি জিনিয়াস। ঢাকা বিশ্ববিদ্যালয় টেস্ট তারা বিতর্কে কাঁপছে। আমি অনেক অনুষ্ঠানে তাদের সাথে গেছি, জাজ হয়ে গেছি, উপদেষ্টা হিসেবে গেছি, তর্কে অংশ নিতে গেছি, তখন তারা কিন্তু এসব নিয়ে তর্ক করেছে। আই এম নট শিওর ওয়াই দে হ্যাভ স্টপড অন দ্য ক্রিটিক্যাল জাংশনস অফ দ্য ন্যাশনাল বিল্ডিং টাইম। তারা কিন্তু এখন চুপ হয়ে গেছে, তারা তর্কে আসছে না। বাট দিস ইজ দ্য টাইম টু ডিবেট। আমি স্মরণ করাচ্ছি ফিলাডেলফিয়ার সেই ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্র কনস্টিটিউশন করার আগে যখন তারা মারামারি কাটাকাটি করতো। আমরা তো সবাই জেফারসন, হাওয়ার্ড, ওয়াশিংটন এদের নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত করি। আমার বলতে কোনো দ্বিধা নাই, দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর শ্রেষ্ঠ দস্যু হলো জর্জ ওয়াশিংটন এবং অন্য যারা আমেরিকান সৃষ্টি ফাদার যারা। এবং এই দস্যুরা যখন রেড ইন্ডিয়ানদেরকে মেরে এই রাষ্ট্রটা দখল করে মারামারি কাটাকাটি করছিল, দে ওয়ার স্টর্মিং দ্য সেকেন্ড স্টেজ অফ দ্য ইনস্টিটিউশন বিল্ডিং। তখন তাদের এরকম সেমিনারের যারা আসবে সাধারণ মানুষ, তাদের একটা ঘরের ভিতরে ফিলাডেলফিয়া আটকে দিল। আপনারা জানেন, বাইরে থেকে দরজা বন্ধ করে দিল, ইলেকট্রিসিটি ওয়াজ কাট ডাউন, ওয়াটার সাপ্লাই ওয়াজ কাট ডাউন। They were given simply time for 30 minutes. তোমাদের খুব কম সময় দেওয়া হচ্ছে, এই সময়ের ভিতর কনস্ট্রাক্ট তৈরি করে যে বের হতে পারো, তাহলে খেতে পারবে, বাথরুমে যেতে পারবে, শাওয়ার করতে পারবে, হাসতে পারবে। আদারওয়াইজ ইউ হ্যাভ নো স্পেস ইন দিস নিউ ল্যান্ড। তখন তারা তড়িঘড়ি করে আজকে যেটা বললাম 16 পৃষ্ঠার মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন আনলো। আমরা জানি ইউকে ভাইরা আছেন যারা লন্ডন পড়াশোনা করছে, আমি দেখতে পাচ্ছি ফাতিহা, ইউ ওয়েলকাম টু বাংলাদেশ, স্যালুট। 16 পৃষ্ঠা কনস্টিটিউশন তারা তৈরি করে বের হয়ে আসলো। আর আমরা হাজার হাজার ইয়াং জেনারেশন রক্ত বিলি করে ফাতিহা তার দেশ গড়ার টানে দেশে আসছে। এখানে আমি জানি লটস অফ ফরেনার্স যারা বাস করছে, তারা বাংলাদেশে আসছে, এই মায়া, প্রীতি, ভালোবাসা। অথচ এখানে এসে আমরা বস্তা পচা সংবিধান নিয়ে আসছি। আমি বলবো সংবিধানকে টুকরো টুকরো করে ছিঁড়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন। এবং দিস ইজ দ্য টাইম টু ডিমান্ড। রাজনৈতিক দলগুলো এখানে, আমি কোনো বিপ্লবের কথা বলছি না, আমি সত্যের কথা বলছি। আর যদি আপনারা তর্ক করতে চান, দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম। আই স্ট্রংলি রিকমেন্ড ডক্টর রিয়াজ, যিনি সংবিধান দায়িত্ব, আমি জানি না উনি কেন পুতুলের মতো চুপ হয়ে গেছেন। না না, আমি খারাপ শব্দ বলবো না, আমি বলবো যে হি ইজ এ স্কলার এন্ড হি ইজ অ্যান আমেরিকান প্রফেসর। হি শুড ফর ডিসকাস উইথ দ্য পিপল অফ বাংলাদেশ, যারা বিশেষজ্ঞ, আমাদের লয়ার, ব্যারিস্টার, ইউনিভার্সিটি প্রফেসর,
মিডিয়া পার্সনরা আছে, তাদের সাথে একটা কনফারেন্স করতে পারতেন, সমস্যা বুঝতে পারতেন, তারপর আমি থিওরাইজেশনে যেতাম। ইট কুড টেক জাস্ট 7 days। এরপর আমার রেডিও টেলিভিশনে বিতর্ক করতে, একটা চ্যাপ্টার লিখবো, বিতর্কে যাব, পত্রিকায় দিব, কমেন্টস আসবে, চলে যাবে। কিন্তু আমরা কেন 260 পৃষ্ঠার পুরো রিডিং করব? আমার সময় নাই। আমি সবশেষে আমি বলবো, যেহেতু নামাজের সময়, দিস শুড বি দ্য বিগিনিং, দিস শুড বি দ্য বিগিনিং, and I welcome this forum। মনে হয় নাগরিক ক্ষমতায়ন, সবশেষে টাইটেলটা চমৎকার, নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান। সংবিধান কেন? সংবিধান শব্দ আমি ইউজ করতে চাই না। গঠনতন্ত্র, কনস্টিটিউশন বাংলা হলো গঠনতন্ত্র। তো বাংলাদেশের নাগরিকদের ক্ষমতার জন্য গঠন। নাগরিকদের ক্ষমতা কি চাই? একদম আমার ক্ষমতা আর নৌকার মাঝির ক্ষমতা এক না। গার্মেন্টসে কাজ করে সখিনা, করিমা, জরিনার ক্ষমতা আর আমার ক্ষমতা এক না। প্রফেসর আসিফ নজরুলের ক্ষমতা এবং রিক্সা চালকের ক্ষমতা এক না। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে সমস্ত ইচ অ্যান্ড এভরি বাংলাদেশি মাস্ট নিড আ পাওয়ার, মাস্ট শেয়ার এ পাওয়ার, এটা কনসেনসাস। এবং সেই পাওয়ার সেন্টারটা যখন ইউনিফাইড হবে, কি সেই ক্ষমতা? সেই ক্ষমতা কি চেয়ারের ক্ষমতা? নাও, সেই ক্ষমতা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান। সেই ছোট্টবেলা যা পড়ছি, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মানুষ কিভাবে পাবে, এটা নিশ্চিত করতে 3 মাসও লাগে না। এই কনস্টিটিউশনে আমরা মনে হয় এই কমিটিকে মাত্র 3 মাস সময় দিতে পারি। থ্রু ডিবেট দে মাস্ট ফাইনালাইজ। তা না হলে আমাদের নতুন কমিটি করতে হবে। অন্য সব কাজ বাদ, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, হাত পায়ে ধরে, সব কাজ বাদ। We must go for constitution first, then we move on to other sectors. আপনাদেরকে ধন্যবাদ for listening to me. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।